আপনি দেখেছেন মুজাহিদদের কাণ্ড কারখানা, কিন্তু তারাই এখন প্রায় ক্ষমতার কাছাকাছি। একজন মাহবুব কামাল এটা কিভাবে দেখে? সব ধরনের মত সমাজে থাকুক, এটা আমি চাই। এটা ডেমোক্রেসির মূল কথা। একটা ইসলামী চিন্তাধারার যদি কেউ রাজনীতি করতে চায়, এটা এটা বাধা দেওয়াটাও ঠিক না, কারণ এটাও কিন্তু এক ধরনের মতবাদ, তাই না? কোনো কোনো কিছুতে বাধা দেওয়া যায়, কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে যারা বিরোধিতা করেছে, সেই জায়গাটা তো সলভ করতে হবে। সবার আগে সেটা সলভ করতে হবে। সেই সলভ না করলে কিন্তু এই রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না। সেইটা কি কতটা এখন আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে কি মানুষ তো অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছে কিংবা সমর্থন করছে, সেটা কিভাবে দেখছেন? না, একটা কি জানেন, মানে ধর্মের, যে কোনো ধর্মের এক নিজস্ব শক্তি আছে। যেমন ধরেন, আপনি যদি ধরেন ইন্ডিয়াতে যান, দেখবেন যে এই যে হিন্দুত্ববাদী রাজনীতি, না, এটা কি? এটা হিন্দু ধর্মের ভেতরের একটা নিশ্চয় শক্তি আছে। তাদের কি শক্তি? মানে এক ধরনের বিশ্বাস, বাস্তবতা বিবর্জিত এক ধরনের বিশ্বাস আছে। সেখান থেকে তো তারাও তো আপনার কি বলে যে ধর্মান্ধ রাজনীতি করছে, এবং সেই ভারতের মুসলমানরা কিংবা খ্রিস্টানরা তো একটা নিপীড়নের মধ্যে আছে না, তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রেখেছে মোদি। আচ্ছা, নট অনলি ইন ইন্ডিয়া, ইন ইউরোপ অলসো আপনার এই ক্রিশ্চিয়ানিটি বেস রাজনীতি কিন্তু এখন কি বলে যে ধীরে 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 পিক। হ্যাঁ, ব্রিটেনে তো সাম্প্রতিক লোকাল নির্বাচনে দেখা গেছে যে যারা ধর্মপতি রাজনীতি করছে তাদের উত্থান ঘটেছে। নট অনলি ইন ব্রিটেন, এন্টায়ার ইউরোপে আপনি এটা চলতেছে। তো এখন ধর্মের যে শক্তি, এই যে পরকালের শাস্তি এবং পরকালের আনন্দ, এই বিষয়টাতে মানুষকে আকৃষ্ট করে, তাই না? তো ফলে এই ধর্মভিত্তিক রাজনীতিও মানুষের কাছে পাচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা বড় কারণ আছে যে ট্রেডিশনাল পলিটিশিয়ানরা যেহেতু বারবার ফেল করতেছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, বারবার ব্যর্থ হচ্ছে তারা, তখন মানুষ মনেই করতে পারে যে আচ্ছা, এরা তো ব্যর্থ, তাইলে আমরা যে ইসলাম নির্দেশিত যে পথ বা ধর্ম আশ্রিত যে পথ, সেটাতে আমরা দেখি তারা কি করে। এবং একটা বাজারে তো একটা কথা চালু আছে যে জামাতের নেতারা করাপশন করে না, এটা কিন্তু চালু আছে। না, সেটা চালু আছে, কিন্তু গত নির্বাচনে সেটা হয়নি, কিন্তু ওইভাবে এস্টাবলিশড হয় নাই। যেমন ধরেন যে বিএনপি আওয়ামী লীগের করাপশন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সে ধরনের এটা শুরু হয়েছে মাত্র, তাই না? তো এখন সেটাও একটা জামাতের প্রতি এক ধরনের আস্থার একটা কারণ। সবটা মিলে এটা হয়েছে। এই কথাটা কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা হচ্ছে যে প্রচলিত ফরম্যাটে যে রাজনীতি, সেই রাজনীতিগুলো ব্যর্থ, আওয়ামী লীগ বিএনপি যারা ব্যর্থ হয়েছে, এবং আর্থসামাজিক যে পরিস্থিতি, বিজ্ঞানের যে একটা জয়যাত্রা হওয়ার কথা ছিল, বিজ্ঞান মনস্ক সমাজ তৈরি করবার যে সুযোগ ছিল তাদের, তারা সেটা করতে পারে নাই। আপনি দেখেন না কেন, ইন্ডিয়া না, এটা নেহরুর ইন্ডিয়া, এটা মহাত্মা গান্ধীর ইন্ডিয়া, আবুল কালাম আজাদের ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী, আম্বেদকরের ইন্ডিয়া, তাই না? তারপরে রাজীব গান্ধীর ইন্ডিয়া, অক্সফোর্ড এডুকেটেড ফ্লামবোয়ান্ট বয়, এদের ইন্ডিয়া। সেই ইন্ডিয়া কি হয়ে গেল দেখেন তো। এটা কি করবেন? এটা দিস ইজ আয়রনি যে মানে হিন্দুত্ববাদী রাজনীতি এখন ইভেন ওয়েস্ট বেঙ্গল, দেখেন ওয়েস্ট বেঙ্গলে কি, কলকাতা কি, এটা রবীন্দ্রনাথের শহর, এটা সত্যজিৎ রায়ের শহর, এইটা রবিশঙ্করের শহর, হেমন্ত, সন্ধ্যা, তাই এদের শহর, তাই না? এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, এদের শহর। এখন দেখেন জীবনানন্দ দাশ, আপনি কি ভাবেন একবার, হ্যাঁ? তারপর অতগুলি বাদ, জ্যোতি বসুর শহর, হ্যাঁ, কি আধুনিক একটা লোক। তো এখন বুদ্ধদেব বসু, সব তুলি। আমি যখন প্রথম কলকাতা যাই 72-এ, তখন আমি বনগাঁ থেকে ট্রেনে যখন উঠছি, তখন আমি মনে মনে বলতেছি আমি কোথায় যাচ্ছি। তখন আমি ভাবতেছি আমি যাচ্ছি রবীন্দ্রনাথের শহরে, আমি যাচ্ছি সত্যজিৎ রায়ের শহরে। ইন্ডিয়াতে একমাত্র শহর যেখানে নোবেল এবং অস্কার দুটোই পাইছে, কলকাতা, সত্যজিৎ এবং হ্যাঁ, মানে আমি বলতেছি যে নোবেল এবং অস্কার, রবীন্দ্রনাথ এদিকে, অমর্ত্য সেন এদিকে, সত্যজিৎ রায়। আর কেউ অন্য কোনো প্রেমিসে নাই কিন্তু, তাই না? তাহলে সেই শহরটা দেখেন বিজেপি দখল করে নিল, মানে সেই দেশটা দখল করে নিল, রাজ্যটা দখল করে নিল। হ্যাঁ,
কি আয়রনি, হ্যাঁ, এটা ভাবা যায়। এইখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন ধরেন ইন্ডিয়ান যে কেন্দ্রীয় সরকার তারা যে নির্বাচনী যে ব্যবস্থাপনা, সেখানে প্রায় 30 লক্ষ মানুষকে নির্বাচন থেকে আগে থেকে বঞ্চিত করে রেখেছে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরো বেশি বা 70 লাখ বা 90 লাখ না, তো ওই যে প্রায় 90 লাখ মানুষকে ভোট দিতে দেয় না। হ্যাঁ, এটা হচ্ছে কি, মানে দেখেন, এইগুলি বলে কিন্তু মানে কি প্রগতিশীল রাজনীতিকে পয়েন্ট দেওয়া যাবে না, বুঝছেন? আমি বলি আপনাকে পয়েন্ট দেওয়া যাবে না। কি কারণে আমি বলি শুনেন। যখন যেদিন আপনার ভূপেন হাজারিকা বিজেপিতে যোগ দিছে, যেদিন ভিক্টর ব্যানার্জি যোগ দিছে, সেদিনই আমার কাছে না প্রথম খটকা লাগছে যে ঘটনা কি, তাহলে বিজেপি রাজনীতির ভিতরে নিশ্চয়ই কোনো কন্টেন্ট আছে, কোনো মর্মবস্তু আছে, তা না হলে কেন তারা গেল। এবং এইটা যে আস্তে 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 মানে ধীরে ধীরে সংক্রামিত হইতে থাকবে এবং এটার যে একটা মহামারী দেখা দিবে, এটা কিন্তু আমি আশ করছিলাম অনেক আগেই। এবং দেখেন কতগুলো মিল পাবেন আপনি, যেমন ধরো ইন্ডিয়াত বিজেপি 2টা সিট দিয়ে শুরু করছিল, জি জি। এখন কি অবস্থা সেন্ট্রাল গভর্নমেন্টে। তো অনেক আমাদের বছর ধরে আমাদের জামাতও কিন্তু 3টা সিট দিয়ে শুরু করছিল হ্যাঁ 91-এ, তাই না? হ্যাঁ, তো না 3টা তো 91-এ না, এটা বোধ হয় 18টা পেয়েছিল, 18টা ধরে 2টা 3টা প্রথমে 3টা পেয়েছিল। কোন ইলেকশন 3টা? সেটা আর মনে নেই। এখন মনে আসতেছে না। এখন এই বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে দেখছেন? অর্থনৈতিকভাবে এখন কোন পর্যায়ে আছি? একটা নির্বাচন হয়েছে, একটা সরকার ক্ষমতায় আছে। আচ্ছা, এইটা সরকারের ভেতরে যে একটি মন্ত্রণালয়, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? ওই কি বলে যে এই চলমান সরকার, জাহিদুর রহমানের কথা বল না জাহিদুর, সব অনেক মন্ত্রণালয় তো এরকম 3জন 2জন করে আছে, 3জন করে আছে। না, এইটা তো আবার এই জাহিদুর রহমান যখন তিনি বিরোধী দলে যখন ছিলেন, তখন যেভাবে কথাবার্তা বলতেন, এখন একদম উল্টো রিভার্স কথাবার্তা বলছেন, মানে সইয়ে সইয়ে কথা বলছেন। আগে যে বিপ্লবী বুটটা ছিল সেটা নেই। না, সরকারে গেলে তো আপনাকে কিছুটা হতেই হবে, কিছুটা অত বিপ্লবীপনা তো সরকারে চলবে না। বিরোধী দলের রাজনীতি করা, সরকারের রাজনীতি করা অনেক পার্থক্য আছে, তাই না? এবং দেখা গেছে যে বিরোধী দলের রাজনীতি করে চরম সাকসেসফুল, কিন্তু সরকারে গিয়ে ব্যর্থ। আমাদের বঙ্গবন্ধু তো, তাই না? বিরোধী দল চরম একটা দেশ দিয়ে গেল, কিন্তু শাসন করার সময় পারলো না সেইভাবে। এটা সব ক্ষেত্রেই হয় এটা। এবং আমি একটু উপমা দিই আপনাকে। বিরোধী দলে থাকে যখন না, তখন মানুষের সাধারণ মানুষের ক্ষেত্রে ওই দলটার একটা ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা কেন তৈরি হয়? সরকারের ব্যর্থতার কারণে। তো যেহেতু ভালোবাসা কিন্তু অন্ধ, যখন ওই বিরোধী দলটা ক্ষমতায় যায়, তখন সেটা একটা বিয়েতে পরিণত হয়, এবং বিয়েটা হচ্ছে আই ওপেনার, চোখ খুলে দেয়। মানে বিরোধী দল তখন ভালোবাসা তো অন্ধ। যখন তাকে ভোট দিয়ে সরকারে দিল, তখন এটা কি হয়ে গেল? এক ধরনের ম্যারেজ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। তো বিয়ে মানে কি? বিয়ে হচ্ছে আই ওপেনার, সব দেখা যায়, খুলে দিল আপনার চোখ। তার ত্রুটি, তার প্রেম করার সময় তো তার ত্রুটি আপনি দেখেন নাই, তাই না? দেখতে চায় এবং দুজন লুকিয়ে রাখে যদি একটা এমন কিছু দেখি এর মন খারাপ হয়ে যাবে, দরকার নেই, এটা ভাববই না। ঠিক আছে, লাভ ইজ ডিভাইন। লাভ হচ্ছে স্বর্গীয়। সুতরাং তো এখন বিরোধী দলে যখন ছিল, তাদের ওই পারফরমেন্সের সাথে তো সরকারে থাকার পারফরমেন্স এক হবে না। তো ফলে ব্যর্থতা দেখা দিবেই, কারণ আমাদের মতো দেশে তো দেশকে শাসন করা তো খুব কঠিন একটা। অবশ্যই কঠিন। আমি তো খুব বিস্ময় মানে কামাল ভাই, সেটি হচ্ছে এই যে একটা ছোট্ট দেশ, প্রায় 20 থেকে 22 কোটি মানুষ, এরা যদি 3 বেলা খায়, কত কোটি টন খায় ভাবা যায়? এটা তো এই দেশকে বা সরকারকে যে কোনোভাবে হোক এটা তো একটু অর্জন করতে হয়। বিস্ময়কর ব্যাপারে চিন্তা করলেই কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়, যেটা কিভাবে সম্ভব। এবং কৃষকেরা যদি ধরেন যে তারা যদি এই উৎপাদনটা না করতো, তো দেশটা কিভাবে চলতো আমি ভাবতেই পারি না। হ্যাঁ, আমাদের দেশটা তো 3টা পিলারের উপর দাঁড়ায় আছে, ঠিক আছে? একটা কৃষক, 2টা গার্মেন্টস শ্রমিক, 3টা রেমিটেন্স। এই 3টা শ্রেণী আমাদের এই যে ভদ্রলোক যে আমরা আছি, জি, সকল ভদ্রলোক, এরা যে এইসব
ফুটানি মারি, গাড়ি চড়ি, এই করি সেই করি, নানা রকম কথা বলি, বলি, হ্যাঁ, চাপাবাজি করি, ইন্টেলেকচুয়াল কথা বলি, চাপাবাজি করি। এগুলি তো ওরা না থাকলে হতো না। ওরা না থাকলে এই কি বলে যে না খেয়ে মরতে হইতো। তো ফলে কৃষকের অবদান তো অবশ্যই আছে। মেইন প্রথম অবদানটা তো কৃষকের। তারপরে এই দুইটা আমাদের এক্সপোর্ট এগুলি। তো ফলে দেখেন, যার অবদান আমরা, যার কৃতিত্ব, এই যে আমরা যে কৃতিত্ব যার, তাকে কিন্তু আমরা সম্মান দিতে জানি না। মাহবুব ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি পৌঁছেছিলেন, সেটা হচ্ছে যে আপনি জেলে গিয়েছিলেন রাজনীতি করতে গিয়ে। এটা কত সালে গিয়েছিলেন? জাসুদেরা 76 কয় বছর ছিলেন বা কয় মাস 13 ছিলেন? মাস। আপনি একটা খুব চমৎকার বক্তৃতা দিয়েছিলেন এই কোর্টে, বক্তৃতা জবানবন্দি দিয়েছিলেন। কাজী নজরুল ইসলাম যেরকম রাজবন্দির জবানবন্দি ছিল, আপনি একটা দিয়েছিলেন, সেটি একটু জানতে চাই। আদালতে দাঁড়িয়ে অনেকের অনেক মানে কথা খুব চমকপ্রদ আমরা জানি, ইতিহাস থেকে জানি। যেমন ধরেন আপনার জর্জ ফার্নান্দেজ যখন জেলে গেছিল, তখন উনি আদালতে বলতেছেন এইভাবে যে শৃঙ্খলিত ফার্নান্দেজ শৃঙ্খলিত ভারতেরই প্রতীক। এরকম আছে না? আচ্ছা আচ্ছা। তো আমরা তো 9 জন একসাথে গ্রেপ্তার হয়েছিলাম। তো পরে এই আমাদের বিচারক ছিলেন লেফটেন্যান্ট স্কোয়াড্রন লিডার মাহবুবুল আলম, বিমান বাহিনী। তো আমরা যারা মানে অ্যারেস্ট হয়েছিলাম সবাই, আমরা তখন অনার্স কেউ করিনি আমরা। তো আমাদের এসএসসি এবং এইচএসসি সবারই ডাবল ফার্স্ট ডিভিশন। আচ্ছা, কে কে ছিল? আর ইন্টারেস্টিং তো, আপনি, আমি যে এখন যে এমপি আবুল হোসেন খান, এই যে তারপরে খায়ের রেজাজ মাসুদ, এখন বিরাট উকিল, তারপরে জিএম গাউস মারা গেছে সে, এরকম যারা আমার 9 জন, সবারই ডাবল ফার্স্ট ডিভিশন। তো বিচারক দেখলো যে এটা সব ব্রিলিয়ান্ট এবং তরুণ। হ্যাঁ। তো সবাইকে বলছে যে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, এক একজন এক একটা বলছে। তা আমিও বলছি। তো আমি বলছি যে আমাদের বিরুদ্ধে চার্জ আসছিল MLR 13-17, মার্শাল ল রেগুলেশন 13-17। 13 মানে হচ্ছে আপনার পজেসিং অ্যান্ড প্রিজুডিশিয়াল পেপারস, বেআইনি কাগজপত্র রাখা, আর 17 হচ্ছে অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস, মানে দেশদ্রোহী। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে। তখন আমি বলছিলাম যে একটা শ্রেণীবিভক্ত সমাজ, সেই শ্রেণীবিভক্ত সমাজকে শ্রেণীহীন করার আন্দোলন করেছি আমরা। সেই আন্দোলন যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি অবশ্যই দোষী। আচ্ছা। তো বিচারক এগুলি সব মানে ওনার খুব ভালো লাগছে যে আমার কথাবার্তা। হ্যাঁ, আমাদের খালাস করে দিয়েছিল আর কি সবাইকে। একজনকে 3 মাসের কারাদণ্ড দিয়েছিল, সেটা সে মিথ্যা কথা বলছিল কেন, অন্য কোনো কারণে না। আচ্ছা। সে এখন জার্মানিতে আছে। যে বের হয়ে এলেন, বের হয়ে এসে তখন কেমন মনে হয়েছিল? না, আমি তো জেলে খুব ভালো ছিলাম। জেলে আমাদের যখন কোর্টে আনতো না, তখন কোর্টে কখন জেলে নিবে। আচ্ছা আচ্ছা। এই কারণে ওখানে একটা অ্যাসোসিয়েশন, সারাদিন পড়তেছি, মানে জেল লাইব্রেরি শেষ হয়ে গেছে, আরো বই লাগবে, ইন্ডিয়ান দিয়ে বই আনাইতেছি, তারপরে দাবা খেলতেছি, ব্রিজ খেলতেছি, গল্প করতেছি, রাজনীতি করতেছি, রাজনীতি গল্প, আসর জমাচ্ছি বাইরে। ভালোই, মানে যখনই বাইরে আনতো কোর্টে নেওয়ার জন্য ভালো লাগতো না, কখন জেলের ভিতরে যাবো। এবং যখন আমি মুক্ত হইলাম, মানে আমরা 13 মাস পরে, তখন প্রথমে না আমার একটু ইয়ে লাগছিল, কেমন এটা, কোথায় আসলাম এটা। টোটাল তো বিপরীত আপনারা যেটা বলছেন। হ্যাঁ, আমি ধাতস্থ হইতে সবাই নিছে আমার, যে এই যে 13 মাসের যে আনন্দ মুখর যে জীবন, জেল জীবন, আনন্দ মুখর জেল জীবন, আমাকে চিনতেই পারেন নাই কেউ, আমার চেহারা তো ভালো হয়ে গেছে। বুঝছেন? এইটা হচ্ছে কি, শুনেন, এইটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। সাইকোলজিতে একটা আছে, ম্যালায়াবিলিটি অফ হিউম্যান ক্যারেক্টার। সেটা হচ্ছে, ধরেন আপনি নতুন জায়গায় গেলেন, ওই জায়গায় যদি মানে বাধ্য হন আপনি ওই জায়গায় থাকতে, তখন আপনি ওই থাকাটা আনন্দদায়ক করার জন্য আপনি এমন কিছু মানুষ খুঁজে নেবেন যাদের সঙ্গে ইন্টারেক্ট করে আপনি ওখানে থাকতে পারেন। যদি মানুষ না পান, একটা গাছ হলেও আপনি খুঁজে নেবেন যে ওই গাছটাকে ভালোবেসে আপনি ওখানে থাকতে পারবেন। ঠিক আছে? তো এটা ম্যালায়াবিলিটি, মানুষ এটাকে একটা পরিবেশের সঙ্গে অ্যাডাপ্ট করা।
তা আমি দেখলাম যে যেহেতু আমাকে জেলে থাকতেই হবে, তাহলে আমি এমন কিছু জিনিস আমাকে করতে হবে যেটা আমাকে এই জীবনটা আনন্দমুখর রাখতে পারে। তো সেইভাবে আমি করে নিলাম। আচ্ছা, আপনি টক শো এই যে এত জনপ্রিয়, এই টেলিভিশন চ্যানেলগুলোতে যাচ্ছেন, পত্রিকার চ্যানেলগুলোতে যাচ্ছেন, কথা বলছেন, এবং এই জনপ্রিয় কীরকম উপভোগ করেন আপনি? না না না, এটা শুনেন, এটা আপনাকে ফোন দিলে বলেন মনে আজকে কথা বলতে পারবো না, আমার সন্দেহ ওইটা আছে, বা পরে করেন, ফোন দেন, এই যে আপনি বলেন যে আমার এতগুলো আজকে তিনটা, আমার টাইম নাই, আপনি এটা কিভাবে উপভোগ করেন? শুনেন, দেখেন, আমি 10 অক্টোবরে আমি 74 বছর বয়সে পড়ব মাত্র। এখন এখন আমার সাথে হেঁটে কেউ পারে না। আমার অফিসের কলিগরা যখন নিচে কোথাও যাবো, আমরা খেতে যাবো ভাই, আমার সাথে হেঁটে পারে না, এবং আমি খুব টায়ার্ড ফিল করি না। ওই মুম্বাইয়ের এক মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল, 18 বছরের একটা নায়িকা, বলছে তুমি কখন টায়ার্ড ফিল করো? তখন বলছে আমি যখন কোনো কিছু করি না। তো আমি যখন কোনো কিছু করি না তখন আমি টায়ার্ড ফিল করি। হ্যাঁ, এবং আমার কোনো ইয়ে নাই, এই যে আমি 24 ঘন্টা 20 ঘন্টা জার্নি করে আসলাম, ধরেন ইংল্যান্ড থেকে 16 ঘন্টা 18 ঘন্টা জার্নি করে আসলাম, ইউরোপ থেকে আমেরিকার থেকে 24 ঘন্টা জার্নি। আমি ইংল্যান্ড থেকে সকালে নামছি এয়ারপোর্টে, বাসায় নাকি অফিস করে রাতে আবার টক শোতে গেছি, কোনো জেট ল্যাগ কিছু নাই, বুঝছেন? কি কারণে? দেখেন, যে কোনো কাজ আপনি করবেন, আপনি যদি এটাকে আনন্দ হিসাবে নেন, এটা খুব চমৎকার। যেমন 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 ধরেন, এই যারা জুয়া খেলে না, 7 দিন 7 রাত ধরে জুয়া খেলতেছে, তার খাওয়ারও কোনো ইয়ে নেই, ওই একটু খাইলো তারপরে ঘুম নাই, এই নেই, কেন? সে ওইটা এনজয় করতেছে একদম, এবং সে মনে করতেছে আমি এইবার জিতবো, এই যে এক্সাইটমেন্ট এবং আনন্দ, সে টায়ার্ড ফিল করে না, 7 দিন না ঘুমায় আছে সে। তো ফলে আপনি যখন কোনো কিছু এন্টারটেইনিং এর মধ্যে থাকবেন, তখন কিন্তু শুধু কি এন্টারটেইন, একই সঙ্গে তো একটা সৃজনশীলতাও বটে। হ্যাঁ, ধরেন যে আমি এটা ভালো লাগে, যেমন ধরেন যে আমি একটা নতুন কথা বললাম, যে কথাটা আগে কেউ বলে নাই, তখন আমার কাছে নিজের কাছেই ভালো লাগে, এবং আমি তো অনেক কমপ্লিমেন্ট পাই, আমি অনেক ধরনের এগুলি বলতে গেলে আর একটা শো লাগবে আপনার। না, তা তো লাগবে। আচ্ছা, আপনি এত বিষয় মনে রাখেন কি করে? এটি কিন্তু আমার কাছে খুব বিষয়, সে চলতি পত্র থেকে। আমি কিন্তু এটা হয়তো আপনাকে এটা বলা হয়নি কখনো। শুনেন, আমি বলি, বলেন, এগুলি তো এটা কি মেধা বলে একটা কি ব্যাপার আছে? আমি বলি শুনেন, যখন এই মোবাইল ফোন আসে নাই, টিএনটি নাম্বার 100টা নাম্বার আমার মুখস্থ ছিল, টিএনটি, ঠিক আছে, কেন বিলি, এবং আমি ক্লাস 8-এ থাকতে ডিকশনারি মুখস্থ করা শুরু করলাম। তারপরে অর্ধেক যখন হয়ে গেল মুখস্থ করা, তখন আমার স্যার বললেন, এই পাগল, ডিকশনারিকে মুখস্থ করেন নাকি? ডিকশনারি কনসাল্ট করে, তুই যখন কোনো ইংরেজি শব্দের অর্থ জানবি তখন কনসাল্ট করবি যে তো ডিকশনারিকে মুখস্থ করেন নাকি? কিন্তু এই পাগল ছিলাম আমি। এটা কি আমার মেমোরি না, এটা মাল্টিপল মেমোরি সিস্টেম, এটা বানরের আছে। বানরের কিন্তু মাল্টিপল মেমোরি সিস্টেম, বুঝছেন? সেটা কোনোভাবে আপনার ভিতর পড়েছে। তো আমার মেমোরি, আমার 3 বছর বয়স যখন, তখনকার স্মৃতি আমার আছে। এরকম আপনার মতো আরেকজন মানুষ আছেন, আপনি চিনেন তাকে, যে আবিদ আনোয়ার, কবি, মুক্তিযোদ্ধা, বীর। তার যে কত রকমের কবিতা, নিজের কবিতা, শামসুর রহমানের কবিতা, আল মাহমুদের কবিতা, শহীদ কাজীর কবিতা, এবং আরো অনেক বিষয়, মানে তার যে কি, এবং দিন তারিখ, নাম, কোথায় কবে গিয়েছিল, সব মনে আছে। আপনি এবং আনোয়ার ভাই, আমি খুব আবিদ আনোয়ার, আমি বিস্মিত হয়ে যাই এই দুজনকে দেখলে। না, মুখস্থ বিদ্যাটা, এটা মুখস্থ না বোধ হয়, এটা একটা অন্যরকম ব্যাপার আছে আপনাদের। তো এটা জেনেটিক। হ্যাঁ, আমার স্মৃতিশক্তি, তবে আমার চেয়ে বড় স্মৃতিশক্তি ওরা মানুষ আমি দেখছি। একই বঙ্গবন্ধুর মধ্যে নাকি এরকম স্মৃতিশক্তি ছিল তীব্র। গাফার চৌধুরী স্মৃতিশক্তি, তাই স্মৃতিকে কোরআনে হাফেজ আছে না, একটা এত বড় একটা ধর্মগ্রন্থ মুখস্থ করে ফেলতেছে না, এটা একটা বিষয় লাগে। হ্যাঁ, বিষয় না, এটা পুরো জিনিসটা মুখস্থ করে ফেলতেছে। এটা আমার গর্ব করার কিছু নেই, মুখস্থ শক্তি অনেকের আছে, এটা এমন কোনো এটা কোয়ালিটি না। না, এটা কিন্তু মুখস্থ বিষয় না, বিষয়টা হচ্ছে এক ধরনের স্মৃতিতে রাখা। হ্যাঁ, ওইটাই তো বলছি, মানে মুখস্থটা যদি, মানে স্মৃতিটা কি, আপনি প্রথমে তো এটাকে মুখস্থ করে নিলেন, তারপরে না স্মৃতি। মুখস্থ মানে তো ওইটা না যে আমি পড়ে পড়ে মুখস্থ করবো, সেইটার মুখস্থ মানে আপনি নিজের ভেতরে নিচ্ছেন সেটা। আপনার অনেকগুলো প্রবচন গুচ্ছ আছে, আপনার মুখে একটা প্রবচন শুনতে চাই।
কিসে কোন বিষয়ের প্রবচন? আপনার যেটা ভালো লাগে। আমার 8টা বিষয়ের প্রবচন আছে, হ্যাঁ। বিষয়গুলি বললেই আপনি বুঝেন। একটা প্রেমের প্রবচন, আচ্ছা সেইটা শুনতে চাই। প্রথম প্রেমের প্রবচন আছে। হ্যাঁ কোনটা বলবো? প্রথম প্রেমের প্রবচন। আচ্ছা, ঠিক আছে। আসলে আমি বেছে বেছে পড়তে 50টা করে তো হ্যাঁ। সব তো পড়া যাবে না। হ্যাঁ তো তার প্রথম প্রেম মানে প্রথম যৌনতাও, কথাটাকে মুখ ফুটে বলে না, ঠিক আছে? প্রেমের আত্মহত্যাগুলোর অধিকাংশই প্রথম প্রেম ঘটিত। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় প্রেমিক তখন তো অভিজ্ঞ হয়ে যায়। আত্মহত্যা করে না। যাই হোক, প্রথম প্রেমে ব্যর্থ হয়ে যে আজীবন বিয়ে করলো না, সে আসলে পৃথিবীর অপর যোগ্য নারীদের অবজ্ঞা করলো। ঠিক আছে? আচ্ছা, প্রথম দাড়ি কামানো ও প্রথম ডেটিং সাবধানে হাত চালাতে হয়। ঠিক আছে? প্রথম প্রেম ভীরু, দ্বিতীয় প্রেম সাহসী, অতঃপর তৃতীয় চতুর্থরা দুঃসাহসী। একদম। আচ্ছা, তারপরে প্রথম প্রেমের সবচেয়ে বড় ঘাটতি, এতে তুলনার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে প্রথম প্রেমের কলি কৈশোর যৌবনে ফুটলে তা যত সুগন্ধ ছড়ায়, প্রৌঢ়ত্বে ফুটলে তার সিকিভাগও ছড়ায় না। একদমই একটা একদম বাস্তব কথা বলছেন। হ্যাঁ, এটা পলিটিক্যাল দিকটা শুনি। প্রথম প্রেমেরটা শুনবেন না? প্রথম প্রেম দেবে। আর একটা শুনান তাহলে প্রেমের। প্রথম না, শুধু প্রেমের। শুধু প্রেমের। তাহলে স্বামী খাদ্য দেয়, প্রেমিক দিয়েছিল সুধা। স্ত্রী রান্না করে, প্রেমিকা বাজিয়েছিল সেতার। দারুণ দারুণ। আচ্ছা, প্রেম হইতেছে শিল্পিত মিথ্যা। তারপরে পৃথিবীর জঘন্যতম মিথ্যা কথা, তুমিই শ্রেষ্ঠ নারী। অথবা তোমাকেই একমাত্র তোমাকেই ভালোবাসি, এর চেয়ে মিথ্যা আর হয় না। প্রেম দুইটি, এটা কিন্তু সাধু ভাষা, প্রেম দুইটি ঘটনার সমকালীনতা ছাড়া কিছুই নয়। আপনি যে ফ্ল্যাটে থাকতেছেন, ওই বিপরীত ফ্ল্যাটে একটা মেয়ে, ফলে আপনার সাথে প্রেম হয়েছে, ওখানে যদি আরেকজন মৃত্যু তার সাথে হইত, অথচ আপনি বলতেছেন তুমি শ্রেষ্ঠ নারী। এভাবেই হয় জিনিসগুলো। তারপরে ধর্ম অনেক কিছুই পারে নাই, যেমন পারে নাই প্রেমের তীব্রতাকে বসে আনতে। না, সেটা কখনোই সম্ভব না। সন্দেহ হইতেছে প্রেমের টনিক শুরু। প্রেমের অনুভূতিটি স্বতঃস্ফূর্ত, কাঠামোটি নির্মাণ করিয়ে দিতে হয়। একদম। আচ্ছা, এখন রাজনীতি যাই। হ্যাঁ, একটা রাজনীতির কথা বলেন, বলে আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে যাই। প্রবচন আছে না, রাজনীতিতে যাই। রাজনীতি না? হ্যাঁ। পৃথিবীর সকল দেশেই রাজনীতি হইতেছে সেবা ধর্ম, বাংলাদেশে ইহা সেবাপন্ন। এই রাষ্ট্রে কোনো অবিতর্কিত নেতা নাই। অতিরিক্ত 3.5 বছরের আয়ু পাইয়া শেখ মুজিবুর রহমান সেই সব বর্ণাটুকু নষ্ট করিয়ে দিয়েছে। খুব মর্মান্তিক একটা ব্যাপার। জনসভার অর্থ কর্মসূচি নয়, জনসভার অর্থ শক্তির মহড়া। রাজনীতিকের প্রিয়কাল অতীতকাল, প্রিয় নেশা গালাগাল। এটা বাংলাদেশের রাজনীতি। একদম। সবচেয়ে বড় দুশ্চিন্তা, রাজনীতি ব্যতীত রাষ্ট্র চলে না। সবচেয়ে বড় অসহায়ত্ব, গরু ও ষাঁড় এই দুইটির যে কোনো একটিকে বাঁচিয়ে লইতেই হয়। সবচেয়ে বড় আতঙ্ক, অর্ধশিক্ষিতের নিকট হইতে অশিক্ষিতরা রাষ্ট্রকে ছিনিয়ে লইব চিরেই। একদম সত্যি বলেছেন মাহবুব ভাই। সবচেয়ে বড় মোহ নির্বাচন। একদম 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 মাহবুব ভাই, খুব চমৎকার। এই বইটি আরেকটু সুষ্ঠু হওয়া উচিত ছিল, কারা করেছে আমি জানি না, দেখে আমি একটু ভালো প্রকাশক আপনাকে দিব এই বইটি নতুন করে তৈরি করবার জন্য। মাহবুব কামাল, আপনার সঙ্গে তো আসলে আপনি নিজেও ঠিক বলেছেন যে এই প্রশ্নোত্তরের মতো অনুষ্ঠান 2টা 3টা 4টা করলে আপনার যে অভিজ্ঞতা, 40টা করলে হয়তো এক ধরনের তৃপ্তি পাওয়া যেতে পারে, বা মাহবুব কামালকে ধারণ করা সম্ভব। আজকের এই অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ। শুধু দর্শক, প্রশ্নোত্তর পর্ব আছে পর্যন্ত। আমাদের সঙ্গে ছিলেন মাহবুব কামাল। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই কোনো অতিথিকে নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।